নমস্কার, আমি শুভাশিস। আমাদের একটা গল্প হোক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে বাঘের মন্ত্র। গল্প পাঠে এবং সমগ্র পরিচালনায় আমি শুভাশিস। পোস্টার এবং সাউন্ড এফেক্ট শুভ। বাইরে বেশ শীত সেদিন। রায় বাহাদুরের বাড়ির বৈঠকখানায় বসে গল্প জমেছিল। আমরা অনেকে ছিলাম। ঘন ঘন গরম চা আর ফুলুরি মুড়ি আসাতে আসলে একবারে সরগরম হয়ে উঠেছিল। রায় বাহাদুর অনুকূল মিত্র একজন মস্ত বড় শিকারী। আমরা কে তার কথা না শুনেছি। তার ঘরে ঢুকে চারিদিকে চেয়ে শুধু দেখবে মরা বাঘ আর ভাল্লুকের ছাবড়া। বাঘের মুখ ভাল্লুকের মুখ বাঁধানো। ঘর থেকে মনে হয় যেন টক্সিডার্মিস্টের কারখানায় বুঝি এসে পড়লাম। কিন্তু সেদিন আরেকজন লম্বা পৌর ব্যক্তিকে রায় বাহাদুরের অতি কাছে বসে থাকতে দেখে ও শিকার সম্পর্কে দু একটি কথা বলতে শুনে অবাক হয়ে গেলাম। রায় বাহাদুরের সামনে শিকারের কথা বলে এমন লোক তো আজও দেখিনি। যে অনুকূল মিত্র জীবনে 30টি রয়্যাল বেঙ্গল, 15টি লেপার্ড মেরেছেন, ভাল্লুক ও বুনো শুয়োর তো লেখা জোকা নেই। তাছাড়াও আছে গন্ডার, আছে বাইসন, আছে অজগর, পাইথন, আছে সজারু, কাক, বক, হাঁস। এহেন রায় বাহাদুরের পাশে বসে শিকারের কথা বলা, না, লোকটা কে হে? বড় কৌতূহল হলো আমার জানার। উপেন বাবু, আমাদের উপেন মাইতি আপন মনে চা খেয়েই চলেছেন। তাকে দেখে বললাম, ও উপেন বাবু, ওই লোকটা কে? উপেন বাবু যেন ভয় পেয়ে বলে উঠল, কে ও? কই? ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। ওই ওই আধবুড়ো লোকটি কে? উনি উনি ও বলুন না। ও বিজ্ঞ শিকারী নিধিরাম ভট্টাচার্য। নামটা যেন নৈয়ায়িক পণ্ডিতের মতোই শোনালো। উনি সেই বিখ্যাত নৈয়ায়িক নিধিরাম সার্বভৌম। তা শিকারের ব্যাপারে উনি বড় কেউ কেটা নন। ওর শিকার যোগ বলে বই পড়েননি? 3টে এডিশনে এসে গেল। আসুন আলাপ করিয়ে দিই। আমার সঙ্গে আলাপ হয়ে গেল। নিধিরাম ভট্টাচার্য যে কোনো কালে চাল বাঁধা পুরুত ছিলেন না, তা তার কথাবার্তার ধরনেই বুঝতে পেরেছিলাম। এখন সেটা আরো ভালো করে জানা গেল। নানা স্থানের বাঘ ভালুকের শিকার কিভাবে হয় সে গল্প করলেন। রাত্রে কিভাবে গাছের ওপর বসে কাটিয়েছেন, কোন জঙ্গলে একবার বাঘের মুখে পড়েছিলেন, ইত্যাদি নানা গল্প। লোকটি ভালো গল্প বলতে পারে। এমন সুন্দর নিখুঁতভাবে গল্প আরও দেখলাম। শ্রাবণ রাত্রিগুলোর এমন সুন্দর বর্ণনা দিচ্ছিলেন মুখে মুখে। বললাম, কিছু আশ্চর্য ঘটনা বলুন না। নিধিরাম ভট্টাচার্য বললেন, সবই আশ্চর্য, বনের সব ব্যাপারই আশ্চর্য। তবুও কি ভূতের গল্প? ভূত দেখিনি কখনো চোখে। বিশ্বাস করেন না? বাড়ি এ আবার অদ্ভুত লোক। বাঙালি হয়ে ভূতে বিশ্বাস করে না এমন লোক তো দেখিনি। পরে কথার ভাবে বুঝলাম তিনি তন্ত্রমতে বিশ্বাসী। বললাম, আপনাদের তন্ত্রশাস্ত্রে ভূত মানে না? তন্ত্রশাস্ত্র আমি পড়িনি, মন্ত্রতন্ত্রের কথা বলছি। ও কি রকম মন্ত্রতন্ত্রের ব্যাপার? সব বাজে, ভুয়ো, সব বাজে একদম। আমি একবারে ততটা যেতে রাজি নই। মন্ত্রের নিশ্চয়ই শক্তি আছে। ওই করে করে দেশটা উচ্ছন্নে গেল। আপনারা ইংরেজি লেখাপড়া শিখে এসব মানেন? এবার নিধিরাম ভট্টাচার্যের ওপর আমার শ্রদ্ধা হলো। আশ্চর্য মানুষ তো, আধুনিক মনোবৃত্তি সম্পন্ন প্রৌঢ় ব্যক্তি। আমি বললাম, সুন্দরবনে আপনি গিয়েছেন? অনেকবার, অনেকবার। এই মন্ত্রতন্ত্র সম্বন্ধে সেইখানকার একটা ঘটনা বলি, শুনুন। আমি বেশ এগিয়ে গিয়ে বসলাম তার কাছে।
দিনটা এরকম সব গল্প শুনবার উপযুক্তই বটে। উনি বলতে লাগলেন, সেবার কোকডাঙার ট্যাকে আমাদের বজরা লেগেছিল। আমাদের যিনি শিকারের গুরু, খুলনার উকিল সীতাকান্ত রায়ের ভাইপো শ্যামাচরণ রায় ছিলেন আমাদের সঙ্গে। কথাটা ভুড়িয়ে বলা হলো, আসলে তার সঙ্গেই আমরা গিয়েছিলাম। আর নইলে আমাদের মতো লোক বজরা কোথায় পাবে বলুন? যেখানে বজরা বাঁধা হলো সেখানটা একটা খালের মুখ, গভীর বনের মধ্য দিয়ে বেয়ে এসে এখানে নদীতে পড়েছে কাকডাঙ্গার খাল। খালের দৃশ্য বড়ই সুন্দর। দুধারে হেতাল ঝোপ, বনের মধ্যে গড়ান আর গোল পাতার গাছ, জলের ধারে টাইগার ফার্নের জঙ্গল। এই টাইগার ফার্নের জঙ্গলের মধ্যেই বড় বড় বাঘ আত্মগোপন করে থাকে। শ্যামাচরণ রায় ফর্সিতে তামাক খেতে খেতে আমাদের বললেন, কাকডাঙ্গার খালে ডিঙি ওঠাও। ডিঙি বেয়ে আমরা চললাম খালের মধ্য দিয়ে। সুন্দরবনে যারা কখনো যায়নি তারা বুঝতে পারবেন না এইরকম খাল বেয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় কি চমৎকার রূপ চোখে পড়ে সুন্দরবনের। কখনো হেতাল ঝোপ, কখনো বন্য লেবুর জঙ্গল, গোল গাছের সারি, কোথাও বা হলুদ ফুল ফুটে আলো হয়ে আছে বন্যতলা। কেয়া ঝোপে কেয়া ফুল ফুটে বাতাসকে মিষ্টি করেছে। অনেকে বলেন সুন্দরবন বড় একঘেয়ে, তারা গভীর জ্যোৎস্না রাতে এই বনের চেহারা কখনো দেখেইনি। অন্ধকারে দেখেনি সূর্য উঠবার আগে রাঙা আলোয় মোড়া নিস্তব্ধ বনানীর রূপ, শোনেইনি এই বিচিত্র কাকলি। আমার গুরু শ্যামাচরণ রায় তো ভালোবাসতেন এই বন। এই বাড়িতে বলেছিলেন যে তিনি মারা গেলে তার দেহটি যেন সুন্দরবনে সমাধিস্থ করা হয়, তার আত্মা এতে শান্তি পাবে। আমি বললাম, তিনি বেঁচে আছেন? না, বহুদিন দেহ রেখেছেন। দেহ কি সমাধিস্থ করা হয়েছিল বনের মধ্যে? না, হিন্দুর দেহ সমাধিস্থ করা নিয়ে গোলমাল হয় সমাজে, তাই করা হয়নি। বড় দুঃখের কথা। তারপর তারপর বলুন। শুনুন তারপর, কিন্তু একটা কথা, সবটা শেষ হয়ে না গেলে কোনো প্রতিবাদ করতে পারবেন না। হ্যাঁ, বেশ বলুন। নিধিরামবাবু ভালোভাবে তামাক টেনে দম দিয়ে অনেকখানি ধোয়া ছেড়ে আবার বলতে লাগলেন, অনেক দূর চলে গেলাম খাল বেয়ে। সত্যি বলতে কি, শিকার করার নেশাচ্ছে এই ঘন বনভূমির দৃশ্য আমাকে পেয়ে বসেছিল। যখন প্রায় মাইল খানেকেরও বেশি চলে গিয়েছি নদী থেকে, তখন খালের ধারের বনঝোপের মধ্যে কে যেন বলে উঠল, ও বাবু, বাবুরা। আমরা চমকে উঠল। আমাদের ডিঙির হিন্দু মাঝি হঠাৎ বলে উঠল, রাম রাম। শ্যামাচরণ রায় গলা উঁচু করে ডাঙার দিকে চেয়ে বললে, না, চুপ করো সবাই, কে ওখানে? ক্ষীণ স্বরে কেউ একজন বললে, বাবু আমি। কে তুমি? কোথায় কোথায় তুমি? সামনে বেরিয়ে এসো। এই যে বাবু, হিতাল চোপের পাশেই বসে। সত্যি এতক্ষণ দেখতে না পাওয়ার দরুন ওর কণ্ঠ নিঃসৃত বলে ভ্রম হচ্ছিল বটে। এবার সবাই লোকটাকে দেখতে পেলাম। ওই তো বসে আছে হেতাল ঝোপের ডাইনে। ওকে আগে দেখা গিয়েছিল, এইবার বুঝলাম। কিন্তু আলো ছায়ায় জলের মধ্যে ওকে গাছের কাটা গুড়ির মতো দেখাচ্ছিল। আমরা দস্তুর মতো অবাক হয়ে গিয়েছিলাম ওকে ওখানে একা বসে থাকতে দেখি। সুন্দরবনে এর সঙ্গে যাদের পরিচয় আছে তারা বুঝবেন এরকম বনের মধ্যে একা বসে থাকতে বাতুলেও ভয় পায়। শ্যামাচরণ রায় বললেন, ও বেশ, তা ওখানে কি করছো? বাবু, হিতালের ফল খাচ্ছিলাম, বড্ড খিদে পেয়েছে, গরিব লোক। কথাটা ঠিক জবাব হলো না। খিদে পাওয়া তো শরীরের ধর্মই, সেটা আশ্চর্যের ব্যাপার নয়। কিন্তু এই জঙ্গলে ঢুকে পাকা কুল ছাড়া যে আরও কিছু খাবার পাওয়া যায় না।
তাও ঠিক, কিন্তু তুমি এখানে এলে কি করে? বাবু, আমি ফকির মানুষ, ভয় ডর করলে আমাদের চলে। আমাদের এই নৌকা একটু তুলে নেবেন বাবু। কাল রনঘাটের ট্যাকে আমায় নামিয়ে দিলে হেঁটে বীরের দরগায় গিয়ে রাত কাটিয়ে কাল কাল সকালে বাড়ি যাব। নেবেন বাবু? তোমার বাড়ি কোথায় সেখানে? কাল রণঘাটের কাছে মানিক সেনের পাড়ায়। শ্যামাচরণ বাবু কিছু বলবার আগেই আমাদের ডিঙির মাঝি দুজন আপত্তি জানিয়ে বললেন, নেবেন না বাবু, নেবেন না। ডিঙির নিয়ম তো জানেন, সুন্দরবনে চলতি ডিঙির পথে লোক তুললে বড্ড অপয়া। বাবু যাচ্ছেন যখন একটা শুভ কাজে। না না না। শ্যামাচরণ বাবু রেগে বললেন, তোদের কি বুদ্ধি? কেন বাবু? আমার শিকার হোক আর নাই হোক, ওকে এখানে ফেলে যাবো বাঘের মুখে রেখে? নে চল। এরপরে কি হলো? মনে হলো লোকটা একজন ফকির। সাজ পোশাক দেখে অন্তত আমার তাই মনে হয়েছিল। হিন্দু কি মুসলমান অবশ্য সাজ দেখে তা বোঝা শক্ত। আমরা চুপ করে আছি। শ্যামাচরণ বাবু লোকটিকে জিজ্ঞাসা করলেন, এই এখানে কি করছিলে? লোকটি বলল, সাধনা করছিলাম। হ্যাঁ, কি সাধনা? বাগানবার মন্তর জানি কি না, তার সাধনা। আমি বললাম, সেইটা আবার কি? আছে বাবু, আমার গুরু আমায় শিখিয়েছেন। শ্যামাচরণ বাবু বললেন, হাড়ির মধ্যে মুখ দিয়ে ডাকো। না বাবু, মন্তরে বাঘ আসবে। আমরা তো স্বীকার করতেই চলেছি, তুমি বাঘ এনে দিলে বলে তোমায় 10 টাকা বকশিস দেব। বাবু, আপনার দয়া। ফাঁকি দেওয়ার চেষ্টা একদম করবে না। হ্যাঁ, ও কথাই বলবেন না বাবু। লোকটাকে আমরা ততক্ষণে সবাই ঘিরে বসেছি। শ্যামাচরণ বাবু বললেন, সুন্দরবনে এক একজন লোক আছে যারা শিকারির সামনে বাঘ হাজির করে পয়সা রোজগার করে। তারা তো হাড়ির মধ্যে মুখ দিয়ে ডাকে, জানি। তুমি কি সেই দলের? হ্যাঁ, তুমি সেই দলের নাও। আপনাকে আগেই তো বলেছি বাবু, মন্তর জিনিসটা আলাদা, বাঘ টেনে আনে। এই সময় আমরা নিধিরাম ভট্টাচার্যকে জিজ্ঞেস করলাম, হাড়ির মধ্যে মুখ দিয়ে ঢাকার ব্যাপারটা তো বুঝলাম না। নিধিরাম আমাদের বুঝিয়ে দিলেন, এক শ্রেণীর লোকের পেশাই হচ্ছে তাই। তারা ঝোপের মধ্যে বসে হাড়ির মধ্যে মুখ দিয়ে বাঘের আওয়াজ নকল করে ডাকে। তাতেই নরবাঘ সেখানে ছুটে আসে আর শিকারির বন্দুকের পাল্লায় ধরা দেয়। 5 টাকা ছিল ওদের ফি যুদ্ধের আগে, এখন কত জানি না। আমরা বললাম, এমনভাবে বাঘ আসতে আপনি দেখেছেন? অনেক দেখেছি, তবে সব সময় সফল হয় না ওদের চেষ্টা সব সময় সফল হয় না। বাঘ হয়তো সে জঙ্গলে নেই কিংবা কাছাকাছি নেই, হয়তো মানুষের সারা পেয়ে বিছিয়ে গিয়েছে। সে অবস্থায় কি হবে? তারপর শুনুন, আমি ঘুণ শিকারি, মন্তরে বাঘ এনে দেয় এমন কথা কখনো শুনিনি। শিকার কত এগিয়ে গেল তাহলে ভাবুন তো। শিকারের শখ যাদের আছে তারাই জানেন এই জ্যান্ত বাঘের পেছনে কি খাটুনি না খাটতে হয়। হয় জঙ্গল ঠেঙাও, নয়তো মাচান বেঁধে রাত জাগো। সে যা কষ্ট মশাই। আর সে জায়গায় যদি বাঘ মন্তরে আসে তবে শিকার করতে তো আর আপত্তি করবে না কেউ। ঠিক কথা, আপনি বলুন। তার 2 ঘন্টা কেটে গেল। কাকডাঙ্গার খালের মাঝায় এসে আমরা নোঙর করলাম। খালের অর্ধেকটা পার হতে সন্ধ্যা হয়ে এলো। ডাঙায় নামতে আর সাহস হলো না। রাত্রের খাবার সঙ্গেই আনা হয়েছিল, তাই খেয়ে সবাই ডিঙিতে শুয়ে রাত কাটিয়ে দিলাম। সমস্ত রাত উত্তেজনায় শ্যামাচরণ বাবুর ঘুম নেই। শুধু বসে বসে এই ফকির সাহেবের আজগুবি মন্তরের সাধনার করাই তার কাজ। আরও কত কি যে বাজে বাজে গল্প। সারাদিন খেটে খুটে রাতের যে ঘুমোবো তার উপায় নেই। কিন্তু রায় স্বয়ং ফকিরের মুরব্বি, তার কথার ওপর কথা বলবে কে? আমরা শুয়ে শুয়ে ঘুমাবার চেষ্টা করলাম।
শেষ রাতে একটু ঘুম এলো। আমি বললাম, একটা কথা, আপনারা কাকডাঙ্গার খালের মাঝামাঝি এলেন কেন? বজরা ছেড়ে আসার হেতু কি? এ তো খুব স্পষ্ট, বজরায় বসে শিকার চলবে না। বজরা আছে নদীতে, তার একদিকে জঙ্গল, অন্যদিকে কুল কিনারা দেখা যায় না। অন্যদিকে কুল কিনারা দেখা যায় কি না যায়, ছোট খালের মধ্যে না গেলে দুই দিকে জল তো তুমি দেখতেই পাচ্ছ না। তুমি তো জঙ্গলে চুড়োই ভাতি করতে আসোনি। নিধিরাম ভট্টাচার্য একটু তর্কপ্রিয় লোক। কেউ তার প্রতিবাদ করে পাছে এই আশঙ্কায় সর্বদাই কোমর বেঁধে তর্কের জন্য তৈরি হয়ে থাকেন। এবং গল্প শুরু করবার সময় কেন যে তিনি বলেছিলেন আমার কোনো কথার প্রতিবাদ করতে পারবে না, গল্প শেষ না হওয়া পর্যন্ত, এখন তা বুঝলাম। আপনাকে মাঝে মাঝে প্রশ্ন করছি জানবার আগ্রহে, গল্পের খুঁত ধরবার জন্য নয়। আপনি বলুন। নিধিরাম ভট্টাচার্য বললেন, হ্যাঁ, খুব ভালো কথা। শোনো, এরপরে আমার এই গল্পের শেষ হয়ে এসেছে। যা কিছু প্রতিবাদ করবার গল্পের শেষে করতে তো তোমাকে বলেইছি। তা ডিঙি নোঙর করে সারা রাত সেখানে থাকবার সময় সেই রাত্রেই বুঝতে পারা গেল কি ভয়ানক জায়গায় আমরা এসেছি। জ্যোৎস্না রাত্রির আলো ছায়া বারবার কেঁপে কেঁপে ভেঙে ভেঙে যেতে লাগলো বাঘের গর্জনে। কাকডাঙ্গার খাল সম্বন্ধে শ্যামাচরণ রায় বিবেচনা ভুল করেননি। ভোরে উঠে শ্যামাচরণ বাবুকে বললাম, চমৎকার জায়গায় এসছেন, অজস্র বাঘ। শ্যামাচরণ রায় বললেন, কাঁচা শিকারির কথা হয়ে গেল। আগে কেন? বনের বাঘ আর শিকারের বাঘ এক নয়, ওই রকম বাঘ ডাকে। সুন্দরবনের বহু জায়গায়, কিন্তু চোখে দেখতে পাবে না কোনো দিনে একটি। তাই ফকির সাহেবকে ধরেছি, এখন ফকির সাহেবেরই দয়া। আর আপনার হাত চস? সকালে রোদ বেশ উঠতে আমরা সবাই ডিঙি থেকে নেমে বনের মধ্যে ঢুকলাম। আধ মাইলটা দূরে একটা ফাঁকা জায়গা আছে বনের মধ্যে, তাকে বলে হাতল বাদিয়ার ডাঙা। হ্যাঁ, সেখানে আমরা রান্না করে খাবো দুপুরে। আমরা জিনিসপত্র নিয়েই নামলাম, নয়তো কে আবার বনের মধ্যে ডিঙে ফিরবে রান্নার জিনিস নিতে। মাঝি দুজনকেও সঙ্গে নিলাম। ওই নির্জন জঙ্গলে তারা দুটি মাত্র প্রাণী ডিঙিতে বসে থাকতে রাজি নয়। দুদিকে ঘন গড়ান আর হেতালির জঙ্গল, টাইগার ফার্নেসের ঘন সমাবেশ। পা বাঁচিয়ে চলতে হলো শুলের ভয়ে। এই শুলো হলো গাছের বায়ব শিকড়। হ্যাঁ, কাদা থেকে মাথা তুলে তীক্ষ্ণ সরকির মতো খাড়া হয়ে এই ঝরা পোতার জঙ্গলে থাকে। হ্যাঁ, পা দিলে কিন্তু রক্তপাত। দুধারে বন, মাঝখান দিয়ে জুড়ি পায়ে চলার পথটা। ফকির সকলে রাখি, তার পেছনে গুরুজি শ্যামাচরণ বাবু, ওর পেছনে দুজন লোক। ওর লোক দুজনে চমকে দাঁড়িয়ে গেল। আমি একটু অন্যমনস্ক হয়েছিলাম, ব্যাপারটা না বুঝতে পেরে এগিয়ে গেলাম। বললাম, কি হলো, থামলেন কে? এই সময় নজরে পড়ল দলের পুরো ভাগে ফকির সাহেব ছিলেন। তিনি নেই। বলতে যাচ্ছি, ফকির সাহেব বুঝি? শ্যামাচরণ বাবু বললেন, কি সর্বনাশ, এমন কাণ্ড কখনো? তার পেছনে দুটি লোক তখনও আড়ষ্টভাবে দাঁড়িয়ে। একজন বললেন, বাবু, বাবু, ডান পাশের ঝোপ থেকেই তো। শ্যামাচরণ বাবু আড়ষ্ট গলায় বললেন, না, গরিব লোক, আমি মন্ত্র আওড়াতে বলেছিলাম মনে মনে। বললাম, ডান দিকের টাইগার ফর্নের বন থেকে ভীষণ একজন রয়্যাল বেঙ্গল টাইগার লাফিয়ে ফকির সাহেবকে তুলে নিয়ে গিয়েছে। যে দেখে মনে হলো বাঁ দিকের হেতাল ঝোপের মাথাটা তখনও নড়ছে। আমি রুদ্ধ নিঃশ্বাসে বললাম, তারপর পাওয়া গেল ফকির সাহেবকে? না, তা কখনো যায়? ওই শেষ। একটা হিংলাজের দানার মতো মালা কেবল একটা হেতালের ডালে আটকে ঝুলছিল।
আমরা অনেক খুঁজেছিলাম। শ্যামাচরণ রায় বড় শিকারী, বাঘের ধরন ধারণ, তাক বাঘ অনেক কিছু জানেন, কিছুই করতে পারলেন না। নামও জানি না ফকির সাহেবের যে কাউকে কোথাও খবর দেব। আমার গুরুজি শ্যামচরণ রায় বলতেন লোকটা সত্যি গুণী ছিল, মন্তরের জোরে বাঘ আকর্ষণ সে ঠিক করেছিল। আমার সতর্কতায় মারা পড়লো বেচারা। ও বাঘকে আকর্ষণ করতেই শিখেছিল, বাঘের হাত থেকে বাঁচার মন্ত্রও শেখেনি। অপরাহ্নের দিকে আমরা খোঁজাখুঁজি শেষ করে কাকডাঙ্গার খাল বেয়ে উঠে পড়লাম নদীতে। মন সবারই এত খারাপ হয়ে গেল যে সেবারে আমাদের শিকারের আর কোনো উৎসাহ রইল না। শ্যামাচরণ বাবুকে একটা কথা আমি জিজ্ঞাসা করেছিলাম, গুরুজি ফকির সাহেবকে দলের আগে আগে যেতে কেন বলেছিলেন? আপনি তো জানেন নিরস্ত অবস্থায় আগে আগে ওইভাবে যেতে নেই। শ্যামাচরণ রায় বলেছিলেন, বিশ্বাস করিনি যে, বোগাস ভেবেছিলাম তোমাদের মতো। সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। নমস্কার।